সিন্ধু সভ্যতা নামটা শুনলেই কেমন একটা রহস্যের গন্ধ পাওয়া যায় না, তাই না? হাজার হাজার বছর ধরে যে সভ্যতাটা মাটির নিচে চাপা পড়েছিল সেই হরপ্পা সভ্যতার কথাই বলছি। চলুন আজের কিছু রহস্যের দরজা খোলার চেষ্টা করা যাক। আসলে এটাই তো সবচেয়ে বড় প্রশ্ন। ভাবুন তো, এমন একটা সভ্যতা যাদের শহরগুলো আজকের দিনের মতোই সাজানো গোছানো ছিল, তারা কিভাবে পুরোপুরি ইতিহাস থেকে মুছে গেল। আজকের এই বিশ্লেষণে আমরা এই ধাঁধারই উত্তর খোঁজার চেষ্টা করব। আজ থেকে প্রায় ৫,০০০ বছর আগে, যখন পৃথিবীর অন্য প্রান্তে মিশর বা মেসোপটেমিয়ার মতো সভ্যতাগুলো মাথা তুলে দাঁড়াচ্ছে, ঠিক তখনই আমাদের এই ভারতীয় উপমহাদেশে সিন্ধু নদের তীরে গড়ে উঠেছিল এক বিশাল সভ্যতা। আর এর এলাকা এতটাই বড় ছিল যে মিশর আর মেসোপটেমিয়াকে একসাথে করলেও এর সমান হবে না। এই টাইমলাইনটা দেখলে বোঝা যায় সিন্ধু সভ্যতা কিন্তু একা একা বড় হয়নি। যখন মিশরের ফারাওরা বিশাল পিরামিড বানাচ্ছেন, তখন সিন্ধু সভ্যতার বণিকরা সমুদ্রপথে মেসোপটেমিয়ার সাথে ব্যবসা বাণিজ্য করছে। মানে সেই সময়েও একটা গ্লোবাল নেটওয়ার্ক ছিল। আচ্ছা, চলুন এবার এই সভ্যতার সবচেয়ে অবাক করা দিকটা দেখি, তাদের অবিশ্বাস্য শহর পরিকল্পনা। হরপ্পা আর মহেঞ্জোদারোর মতো শহরগুলো ছিল এক কথায় ইঞ্জিনিয়ারিংয়ের চমৎকার নিদর্শন। ভাবা যায়, রাস্তাগুলো সব একে অপরকে সমকোণে ছেদ করেছে, একদম আজকে দিনের আধুনিক শহরের মতো। আর প্রত্যেকটা বাড়ি থেকে নোংরা জল বের করার জন্য ছিল ঢাকা ড্রেন। সবথেকে বড় কথা, সব জায়গায় একই মাপের পোড়া ইট ব্যবহার করা হয়েছে। এটা থেকে বোঝাই যায় যে একটা শক্তিশালী কেন্দ্রীয় শাসন ব্যবস্থা ছিল। মহেঞ্জোদারোর সবচেয়ে বিখ্যাত জিনিসগুলোর মধ্যে একটা হলো এই বৃহৎ স্নানাগার। এটা কিন্তু শুধু একটা সুইমিং পুল ছিল না, বরং তাদের ইঞ্জিনিয়ারিং জ্ঞানের অসাধারণ প্রমাণ। আলকাত্রা দিয়ে জলরোধী করা হয়েছিল, আর জল ঢোকা ও বের হওয়ার জন্য ছিল আলাদা ব্যবস্থা। সম্ভবত কোনো বিশেষ ধর্মীয় অনুষ্ঠানের জন্য এটা ব্যবহার করা হতো। শিল্পের কথা যদি বলি, তাহলে এই ছোট্ট ব্রোঞ্জের মূর্তিটার কথা না বললেই নয়। এর আত্মবিশ্বাসী ভঙ্গিটা দেখুন একবার, কি সাবলীলভাবে দাঁড়িয়ে আছে। এটা আমাদের বলে দেয় যে সিন্ধু সভ্যতার মানুষেরা শিল্প আর সংস্কৃতিতে কতটা এগিয়েছিল, আর ধাতু দিয়ে এত সুন্দর জিনিস বানানোর দক্ষতাও তাদের ছিল। আর একটা খুব গুরুত্বপূর্ণ মূর্তি হল এটা, যাকে বলা হয় পুরোহিত রাজা। এর নিখুঁতভাবে ছাঁটা দাড়ি, পরিপাটি চুল আর কাঁধের ওপর নকশা করা চাদরটা দেখুন। মনে হয় সমাজে হয়তো কোনো শাসক বা ধর্মগুরু ছিলেন, আর তারা বেশ ফ্যাশন সচেতনও ছিলেন বটে। এই যে এত সব হারানো শহর, এগুলোকে আবার আমাদের সামনে তুলে এনেছিলেন কয়েকজন প্রত্নতাত্ত্বিক। হরপ্পা আবিষ্কার করেছিলেন দয়ারাম সাহানি, আর মহেঞ্জোদারো সেটা আবিষ্কার করেছিলেন একজন বাঙালি প্রত্নতত্ত্ববিদ রাখাল দাস বন্দ্যোপাধ্যায়, ঠিক তার পরের বছরই ১৯২২ সাল। চলুন এবার সিন্ধু সভ্যতার অর্থনীতির দিকে একটু নজর দেয়া যাক। তাদের ব্যবসা বাণিজ্যের মূল কেন্দ্র ছিল লোথালের মতো বন্দর শহরগুলো, যা ছিল এক বিশাল সামুদ্রিক হাব। লোথালে যা পাওয়া গেছে তা এক কথায় অবিশ্বাস্য। বিশ্বের প্রথম কৃত্রিম ডকইয়ার্ড বা পোতাশ্রয়। এটা একটা অসাধারণ ইঞ্জিনিয়ারিংয়ের নিদর্শন। এখানে জাহাজ এসে ভিড়ত, মালপত্র ওঠানো নামানো হতো, আর এখান থেকে সিন্ধু সভ্যতার জিনিসপত্র সুদূর মেসোপটেমিয়া আর পারস্য উপসাগরের দেশগুলোতে পাড়ি দিত। ওদের বাণিজ্য ব্যবস্থাটাও কিন্তু ছিল দারুণ গোছানো। প্রথমে কারিগররা পুঁতি বা মাটির পাত্রের মতো জিনিস বানাত, তারপর বণিকরা তাদের নিজস্ব সিলমোহর দিয়ে সেগুলোকে চিহ্নিত করত, অনেকটা আজকের দিনের ব্র্যান্ডিংয়ের মতো। এরপর নির্দিষ্ট মাপের বাটখারা দিয়ে ওজন করে লোথালের মতো বন্দর থেকে জাহাজে করে বিদেশে পাঠিয়ে দেওয়া হতো। এই যে হাজার হাজার সিলমোহর পাওয়া গেছে, এগুলো কিন্তু শুধু শখের জিনিস নয়, এগুলো ছিল তাদের ব্যবসার পরিচয়পত্র, তাদের অথরিটি। প্রতিটি সিলের ওপর খোদাই করা জীবজন্তু আর দুর্বোধ্য লেখাগুলো তাদের মালিকানা আর পণ্যের গুণমান নিশ্চিত করত। সিন্ধু সভ্যতা মানেই যে শুধু হরপ্পা বা মহেঞ্জোদারোর মতো নিখুঁত শহর, তা কিন্তু নয়। কালিবঙ্গানের মতো কিছু আঞ্চলিক শহরে বেশ কিছু অন্যরকম বৈশিষ্ট্য ছিল। চলুন দেখি সেগুলো কি। কালিবঙ্গানে এমন এক চাষের জমির খোঁজ পাওয়া গেছে, যেখানে প্রায় ৫,০০০ বছর আগের লাঙলের দাগ এখনও স্পষ্ট। এটা কৃষি বিপ্লবের এক অকাট্য প্রমাণ। আর এটাই আমাদের বলে দেয় যে কিভাবে এই বিশাল সভ্যতা এত মানুষের খাবারের যোগান দিত।
কালীবঙ্গান কিন্তু অন্য শহরগুলো থেকে বেশ কিছু দিকে আলাদা ছিল। যেমন এখানে সারিবদ্ধ অগ্নিবেদী পাওয়া গেছে, যা হয়তো কোনো বিশেষ ধর্মীয় আচারের জন্য ব্যবহৃত হতো। আবার এখানকার দুর্গ ব্যবস্থাও ছিল অন্যরকম। এখানে উঁচু আর নিচু দুটো শহরে বিশাল প্রাচীর দিয়ে ঘেরা ছিল। হয়তো নিরাপত্তার বেশি প্রয়োজন ছিল বলেই এমনটা করা হয়েছিল। মহেঞ্জোদারো আর কালীবঙ্গানকে যদি পাশাপাশি রাখি তাহলে পার্থক্যটা আরও পরিষ্কার বোঝা যায়। একদিকে মহেঞ্জোদারোর মতো এক মেট্রোপলিটন শহরের নিখুঁত পরিকল্পনা, আর অন্যদিকে কালীবঙ্গানের মতো এক আঞ্চলিক শহরের নিজস্ব কিছু বৈশিষ্ট্য। এই বৈপরীত্যই সিন্ধু সভ্যতার বৈচিত্র্যকে দারুণভাবে তুলে ধরে। আমরা প্রায় শেষের দিকে চলে এসেছি, কিন্তু সবচেয়ে বড় দুটো রহস্য তো এখনও বাকি। এক, তাদের লিখন পদ্ধতি, যার মানে আমরা আজও জানি না। আর দুই, তাদের হঠাৎ করে হারিয়ে যাওয়া। সিন্ধু সভ্যতার মানুষেরা লিখতে জানত। তাদের সিলমোহর আর মাটির পাত্রে প্রায় 400 রকমের চিহ্ন পাওয়া গেছে, কিন্তু আজ পর্যন্ত কেউ এই লেখার মানে বের করতে পারেনি। আর লেখার স্টাইলটাও ছিল অদ্ভুত। প্রথম লাইনটা বাম থেকে ডানে, তো পরের লাইনটা ডান থেকে বামে, অনেকটা সাপের মতো এঁকে বেঁকে। তাহলে এই বিশাল সভ্যতাটা শেষ হলো কিভাবে? আগে একটা তত্ত্ব খুব জনপ্রিয় ছিল যে আর্যরা আক্রমণ করে এদের ধ্বংস করে দিয়েছে, কিন্তু এখনকার গবেষণা বলছে পতনটা হঠাৎ করে হয়নি, বরং ধীরে ধীরে হয়েছে। আসল কারণ সম্ভবত জলবায়ু পরিবর্তন। হয়তো সিন্ধুনদ তার গতিপথ বদলে ফেলেছিল, অথবা লম্বা সময় ধরে খরার কারণে চাষবাস নষ্ট হয়ে গিয়েছিল। তবে সভ্যতাটা কিন্তু পুরোপুরি নিশ্চিহ্ন হয়ে যায়নি। বড় বড় শহরগুলো খালি হয়ে গেলেও সেখানকার মানুষজন ছোট ছোট গ্রামে ছড়িয়ে পড়েছিল। তাদের কিছু রীতিনীতি, কিছু প্রযুক্তি হয়তো পরবর্তী সভ্যতাগুলোর মধ্যে মিশে গিয়েছিল। তাই বলা যায় তাদের ঐতিহ্য আজও কোনো না কোনোভাবে আমাদের মধ্যে রয়ে গেছে। আর এখানেই আমরা আজকের আলোচনাটা শেষ করছি একটা প্রশ্ন দিয়ে। ভাবুন তো, যদি কোনোদিন আমরা তাদের লেখা পড়তে পারি, তাহলে তারা আমাদের কি বলবে? তাদের সমাজ, তাদের ধর্ম আর তাদের হারিয়ে যাওয়ার আসল কারণটা কি আমরা জানতে পারব? সেই উত্তরটা হয়তো এখনও মাটির নিচেই অপেক্ষা করছে।